ওগুলো তো তার ভণ্ডামি। আসিফ নজরুলের কাছ থেকে আমাদের বঙ্গবন্ধুর ব্যাপারে ওনার লেকচার শোনা লাগবে না। ও যেটা আসিফ নজরুল কুখ্যাত, আপনি আপনি আমি তো এগুলো পারি না টেকনোলজি, আপনারা স্ন্যাপশট নিয়ে রাখেন। ওর যখন বিচার হবে তখন এগুলো হবে ওর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ও বলছে যে আওয়ামী লীগের শাসনামল, শেখ হাসিনার শাসনামল, ফ্যাসিস্ট শাসনামলে বঙ্গবন্ধু জুলাইয়ের বিপরীতে দাঁড়িয়ে গেছে। কিভাবে দাঁড়িয়ে গেছে? বিএনপি সরকারের বিরুদ্ধে যখন শেখ হাসিনার নেতৃত্বের তত্ত্বাবধায়কের জন্য বিশাল আন্দোলন হলো, এই জুলাইয়ের মতো ছদ্মবেশী আন্দোলন না, বলে কোটা ভিতরে পাকিস্তানি, এইটা না, ডাইরেক্ট কেয়ারটেকার সরকার দিতে হবে, বলে তত্ত্বাবধায়ক সরকার। কই তখন তো জিয়াউর রহমানকে কেউ জনগণ বিতর্কিত করেনি। কিংবা বিএনপির আমলে আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাখির মতো গুলি করে 20 থেকে 22 জন কৃষককে হত্যা করেছিল সারের দাবিতে, কানসাটে বিদ্যুতের দাবিতে হত্যা। শনির আক্রায় যে দৌড় সালাউদ্দিন উপাধি পেল বিএনপি তখনকার এমপি। কই এইগুলো গণ আন্দোলনে তো কেউ জিয়াউর রহমানকে আনেনি, কারণ জিয়াউর রহমান সাহেব তো 81 সালে 30 মে শহীদ হয়েছেন। বঙ্গবন্ধু শহীদের মৃত্যুবরণ করেছেন 75-এর 15ই আগস্ট। শেখ হাসিনার বা আওয়ামী লীগের শাসনামলের ব্যর্থতার বিরুদ্ধে, তাদের ভাষায় অপশাসনের বিরুদ্ধে আন্দোলন করেন, সফল হয়েছেন, কিভাবে হয়েছেন না হয়েছেন, ব্যর্থ হয়েছেন সেটা আলাদা। কিন্তু আসিফ নজরুল আজকে সে প্রমাণ করলো যে তারাই 32-এ বঙ্গবন্ধুর 2025-এর 5 ফেব্রুয়ারি, আমি আপনাকে দিচ্ছি পূর্ণিয়া, একটা খালি অনুচ্ছেদ দেখাই। 32-এর 5 ফেব্রুয়ারি তারা, সরি 2025-এর 5 ফেব্রুয়ারি তারা বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর 32 জাদুঘর ভাঙিয়েছিল। আমি খালি একটা অনুচ্ছেদ পড়ে ভাই আপনাকে দিচ্ছি। 24 আমাদের সর্বোচ্চ আইন সংবিধানের একটি গুরুত্বপূর্ণ নীতি, বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন, বস্তু বা স্থান সমূহকে বিকৃতি বা বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবে। অনুচ্ছেদ 24 ভায়োলেট করেছে ইউনূস এবং আসিফ নজরুল্লাহ। এর একদিন বিচার হবে। কি বলছিলেন বলেন? মানে আমি বলছিলাম, দেখেন আমার স্পষ্ট মনে আছে বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগে পর্যন্ত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে উনি সারা ঢাকা শহরে অন্তত 20-30 জায়গায় কাঙালি ভোজে আয়োজন করতেন, নিজে যেতেন, নিজে গিয়ে খাবার দিতেন। ওই সেই সময় তো কেউ বাধা দেয় নেই যে আওয়ামী লীগ ক্ষমতায় তো যে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা যাবে না। আর আজকে একটা মানুষ একটা ফুল নিয়ে যেতে পারে না, মানে এটা আসলে কোন স্বাধীনতা? তাই না, স্বাধীনতা তো প্রশ্নই ওঠে না। ইভেন বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পরেও তো বিএনপি মৃত্যুবার্ষিকী পালন করেছে, এবং এটা আমি আওয়ামী লীগের দয়া বলছি না, এটা দায়িত্ব। মৌলানা বঙ্গবন্ধু শেখ মুজিব, মৌলানা ভাসানী, জিয়াউর রহমান, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা ভাসানী বললাম, বা ইভেন এরশাদরা, যে যারা রাজনৈতিক দল করে তার নেতা বা জাতির যারা নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, তার মৃত্যুবার্ষিকীতে কেউ ফুল নিয়ে 32-এ যেতে পারবে না। আর 32-কে ভয় কেন? 32-এ ভয় কেন আমি আপনাকে বলি। 1971-এর 16 ডিসেম্বর যখন পাকিস্তান বাহিনী মাথা নিচু করে আমাদের মিত্র বাহিনী, অর্থাৎ আমাদের বীর মুক্তি বাহিনী এবং ভারতীয় বন্ধুপ্রতিম সেনাবাহিনী তাদের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করলো অস্ত্র রেখে, এই আপনার সরহদি উদ্যানে। এবং আপনি জানেন ওই দিন যে ওই টেবিলটা ঢাকা ক্লাব থেকে আনা হয়েছিল তাৎক্ষণিকভাবে, একটা ঐতিহাসিক জিনিস ঢাকা ক্লাব রেখেছে বোধহয়। তো সেদিন তো ওই আত্মসমর্পণের দলিলে লেখা আছে অ্যান্ড দ্য কোলাবোরেটরস অ্যান্ড রাজাকার্স ফোর্সেস, সব আত্মসমর্পণ করছে, অর্থাৎ আজকের জামাত। তো সেদিন ইয়াহিয়া খান পরের দিন একটা বক্তৃতায় বলেছিল, উর্দুতে বলেছিল, ইয়ে জাং খতম নেই হুয়া, ইয়ে জাং জারি রহেগা, অর্থাৎ এই যুদ্ধ শেষ হয়নি, এই যুদ্ধ জারি থাকবে। এবং তারা এই যুদ্ধ জারি রেখেছিল। আমাদের ব্যর্থতা, আমরা মুক্তিযুদ্ধের আদর্শে, যে মুক্তিযুদ্ধে এত বড় ত্যাগ তিতিক্ষা, 30 লাখ শহীদের আত্মত্যাগ, 2 লাখ মা বোনের সম্ভ্রম, অসংখ্য বুদ্ধিজীবীর, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর আত্মত্যাগে তারপর যে একটা সাংস্কৃতিক বিপ্লব করতে হতো, সেইটা আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী নেতৃত্ব করতে পারেনি বলেই জামাত এখনো রাজনীতি করে। যাই হোক, সেটা আরেকদিন আলোচনা। তো তারপরে যখন বঙ্গবন্ধুর হত্যা হলো, হত্যার পরে পাকিস্তান, এই যে যেরকম শেখ হাসিনার বিদায়ের পরে পাকিস্তান খুব খুশি হয়ে গেছিল, পাকিস্তান তখনও খুশি হয়ে মুস্তাকের কাছে এসছে, চাল দেবে, ডাল দেবে, নিজেরা ফতুর, নিজেরা আর কি দেবে। তো সুতরাং এই হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু কি বলেছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র সিআইএ আলেনদেকে হত্যা করলো,
কঙ্গোর লুমুম্বাকে হত্যা করলো, জাতীয়তাবাদী নেতা, পরবর্তীকালে বামপন্থীর দিকে ধাবিত। তখন বঙ্গবন্ধু বললেন, আমি লুমুম্বা হব, আলেন্দে হব, তবু সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। এবং বঙ্গবন্ধুর যে বাকশাল, এটা হচ্ছে সবচেয়ে অপপ্রচারের শিকার। বাকশাল তো উনি চালুই করেনি। বাকশাল 25শে জুন ডিক্লেয়ার হলো, 25শে জানুয়ারি, তারপরে এগুলো পদক্ষেপ হলো। এবং আপনি জানেন, বাকশালের অধীনে প্রথম একটা স্থানীয় পরিষদের নির্বাচনে সিটিং ভাইস প্রেসিডেন্ট, আপনাদের কিশোরগঞ্জের, আপনার বাড়ি কিশোরগঞ্জ না? কিশোরগঞ্জে নেত্রকোনা, যাই হোক আপনার প্রতিবেশী জেলা, কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলামের আপন ছোট ভাই হেরে গেল একজন দরিদ্র স্কুল শিক্ষকের কাছে। বাকশাল ওয়াজ নেভার টেস্টেড। বাকশাল ছিল তদানীন্তন সমাজতান্ত্রিক যুগের বাংলাদেশ মডেল। এবং বঙ্গবন্ধু বলেই দিয়েছিল যে এটা একটা লিমিটেড পিরিয়ডের জন্য, যদি আমি সাফল্য পাই। এবং যখন 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয় তার সপরিবারে, এর মধ্যে আরেকটা লোকের নাম না বললে আমরা অকৃতজ্ঞ থাকবো, বঙ্গবন্ধু ফোন করেছিল অনেককেই, এসেছিল শুধু একজন, বঙ্গবন্ধুর সাবেক মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল। কর্নেল জামিলের দায়িত্ব 4 দিন আগে শেষ হয়ে গিয়েছিল, নতুন মিলিটারি সেক্রেটারি হয়েছিল। বঙ্গবন্ধু যখন ফোন দিয়েছিলেন তখন জামিলের স্ত্রী ওই ভদ্রমহিলা অন্তঃসত্ত্বা ছিলেন। তো জামিল বলছে, আসছি আমি বঙ্গবন্ধু। ওই মহিলারই আমি ইন্টারভিউ পড়েছি পরে। ওই ভদ্রমহিলা বলছেন, তুমি যাবা? তুমি তার মিলিটারি সেক্রেটারিও নাই বঙ্গবন্ধুর, আর আমার এই অবস্থা। তুমি পাগল নাকি? বঙ্গবন্ধু ফোন দিয়েছে আর আমি যাব না? ট্র্যাজেডি কি জানেন? এই যে জেনারেলাইজ যে আমরা করি যে অমুক জায়গার সৈন্য মানেই খারাপ আর আমরা মানে উত্তম। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল অধিকাংশই মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাও ছিল। অথচ ওই কর্নেল জামিল কিন্তু পাকিস্তান প্রত্যাগত, অর্থাৎ উনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, কিন্তু 71-এ পাকিস্তানে আটকা পড়েছিল। তো যাই হোক, সেই বীর কর্নেল জামিলের স্মৃতি, জামিল সাহেবের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু ফোন করেছিল অনেককে, কেউ আসেনি, এসেছিল কর্নেল জামিল, এবং ওনাকে সোবানবাগ মসজিদের সামনে খুনিরা হত্যা করে ধানমন্ডি। আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমার একটা জিনিস জানার আগ্রহ পেয়ে গেছে। আপনি জানেন যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতারি পরোয়ানা ছিল, দেশে ফিরেছে, গ্রেফতারি পরোয়ানা উঠে গেছে। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথাবার্তা চলছে, এ নিয়ে তো বহু জল গড়ালো বহু দিকে। আমাদের আইনে এই যে আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা নিয়ে তো বহু প্রশ্ন আছে। এমন কি আইনে কোনো দিক আছে যে শেখ হাসিনার পক্ষ থেকে ওই পুরো আইসিটি কে চ্যালেঞ্জ করা যায় বা করার ভবিষ্যতের সুযোগ আছে কিনা? অবশ্যই, কারণ এই জুলাইয়ের যখন ঘটনা ঘটে তখন আইসিটির আওতায় এই হত্যার বিচারের সুযোগ ছিল না। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী এবং যুদ্ধাপরাধীদের সহযোগীদের বিচারের জন্য। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তো বোঝা যাচ্ছে পাকিস্তানি গভীর চক্রান্তে। আপনি আরেকটা দেখেননি, ফাইন না কি নামে এক ভদ্রলোক বলছে, আমি 5 কোটি টাকা খরচ করেছি জুলাই আন্দোলনে। তারপরে এনসিপি, তারপরে বিএনপি 90 নেতা, নাম কি, আগে গণ অধিকারের সাধারণ সম্পাদক ছিল রাশেদ খান, জামাত, এনসিপিরা, তারা তো একে অপরকে আন্দোলনের কৃতিত্ব নিতে গিয়ে জুলাই আন্দোলনকে একটা ষড়যন্ত্রের মহাবস্তুতে পরিণত করেছে। অর্থাৎ মানুষকে প্রতারণা করে, মানুষকে অন্য কথা বলে, এরকম এই প্রতারণার আন্দোলন বাংলাদেশে কোনোদিন হয়নি। বাংলাদেশে যে যখনই আন্দোলন করেছে ডাইরেক্ট করেছে, এই যে জামাতের মতো ভণ্ডামি করে আন্দোলন যেটা নাহিদরা করেছে। কারণ 1971-এর বা 72-এ বঙ্গবন্ধু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে জাসদ আন্দোলন করেছে, গণবাহিনী করেছে, পরিষ্কার বলেছে তারা বঙ্গবন্ধু সরকারকে উৎখাত করতে চায় রাজনৈতিকভাবে। পরে তারা বলেছে এই হত্যার মধ্যে না, তারা রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুকে সরাবে, সেটা গণতান্ত্রিক অধিকার থাকতে পারে। জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগ আন্দোলন করেছে ভোটের জন্য, সেটাও সরাসরি বলেছে। এরশাদের আন্দোলনে তো আমরা তখন কলেজে উঠেছি বা স্কুলের শেষের পর্যায়ে আমরা আন্দোলন করেছি সরাসরি 5 দফা দাবিতে, এবং 3 জোটের যৌথ নেতৃত্বে, প্রথমে 8 জোট 7 জোট, অর্থাৎ প্রথমে 15 জোট যার নেত্রী শেখ হাসিনা, পরবর্তী এবং 7 দলীয় জোট যার নেত্রী বেগম জিয়া, পরে নানা কারণে ভেঙে যায়, 5 দলীয় জোট হয়, 8 দলীয় 7 দলীয়। ইদানিং শুনি যে 90-এর আন্দোলন নাকি এক নেতা আর কেউ নাই। এগুলো ইতিহাস বিকৃতি, টিকবে না। তো যাই হোক, তখনও আমরা বলেছি এরশাদ তুমি স্বৈরাচার, তুমি নামো, বুকে বুক রেখে চোখ রেখে বলেছি।
এই বলতে গিয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। 91 থেকে 96-তে শেখ হাসিনার নেতৃত্বে 93 থেকে 96 পর্যন্ত মানুষ আন্দোলন করেছে, 173 দিন হরতাল করেছে, 100-র বেশি লোক শহীদ হয়েছে কেয়ারটেকার আন্দোলনের জন্য। 2004, 5, 6-ও শেখ হাসিনা সহ মহাজোটের নেতৃত্বে মানুষ আন্দোলন করেছে, বিএনপি কেয়ারটেকারকে পলিউট করেছিল KM হাসানকে নিয়োগ দেওয়ার জন্য। আবার বিএনপি আন্দোলন করেছে ওই কেয়ারটেকার ব্যবস্থা পুনর্প্রবর্তনের জন্য শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, তারাও সেটা প্রকাশ্যে ডাইরেক্ট বলেছে আমরা এই কারণে শেখ হাসিনার পতন চাই। কিন্তু এই যে জুলাই আন্দোলনে যে ক্যামোফ্লেক্স এবং ডক্টর ইউনূস, ডক্টর আসিফ, রিজওয়ানা, আদিলুর রহমান শুভ্র সহ যে গ্যাং এবং তাদের যে জামাতের যুব শাখা, এনসিপির যে প্রতারণা মানুষের সঙ্গে, এখন গ্রামে গ্রামে যেন বিনা সিকিউরিটি তারা যায়, টের পাবে জেলায় জেলায় উপজেলায় গেলে মানুষ কি বলে। এবং বিএনপি তো ডেলিভারি করতে পারছে না। আমার নিজের বাসা পরিবার পশ এলাকা বেলা পরিচিত। আমি তো গত এই 2 মাসের আগ পর্যন্ত আমি কোনোদিন কোনো গ্যাস সংকট দেখিনি। আমার বাড়িতে যারা রান্না করেন তাদেরকে এখন মাঝরাতে রান্না করতে হয়। আমার নিজের বাড়ি গাইবান্ধা যেতে পারছি না, দিনে 18 ঘন্টা কারেন্ট নাই। কারণ শেখ হাসিনা কি দিল্লিতে যখন আর্মি তাকে রেখে আসে নিরাপত্তার জন্য, বাংলাদেশ আর্ম ফোর্সেস, প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে, তখন কি বিদ্যুৎ, গ্যাস সব নিয়ে গেছিল? নিয়ে যায়নি। তাহলে ম্যানেজমেন্টের প্রবলেম। আপনি আপনার এগুলো সলভ করেন। হ্যাঁ, বিএনপি যেটা মনে করছে যে আইনে আছে, আপনার পুনিয়া ভাই আমি অপব্যাখ্যা দেই না কোনোদিন। রাইট অর রং, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কাজে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো অর্গানাইজেশন করলে পুলিশ অ্যারেস্ট করতে পারে, এটা হচ্ছে আইন। এবং দুর্ভাগ্য এই আইন আওয়ামী লীগ বানিয়েছিল 2009। কি উর্বর মস্তিষ্কে তারা এই আইন বানিয়েছিল আমি আজও বোধগম্য না। এ ধরনের একটি কালা কানুন যে সরকার ইচ্ছা করলে যে কোনো সত্তাকে বা যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে। তো এখন কিন্তু যারা সাধারণ মানুষ বা ইভেন আওয়ামী লীগের কর্মী 32-এ গিয়ে একটা ফুল দিয়ে আসতে পারবে না জাতির জনকের স্মৃতির প্রতি। কিন্তু যেটা বিএনপি ভুল করছে, বিএনপি তো অভিজ্ঞ রাজনৈতিক দল মনে হতো আমার, কিন্তু এখন তো তাদের আচরণে মনে হচ্ছে না। এবার কিন্তু গতবারের চেয়ে এবার আমি খোঁজ খবর নিয়ে দেখছি 15ই আগস্ট ঘরে ঘরে পালন করছে। যারা বিরোধী তারাও মনে করছে কি হচ্ছে, আর যারা সাধারণ মানুষ পক্ষে দোয়া করছে, মোনাজাত করছে। কারণ এই 1-2 বছর 3 বছর 32 অফিসিয়ালি পালন না করতে দিয়ে কিচ্ছু যায় আসে না। ইতিহাসে বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি। আপনি যে প্রশ্ন করছিলেন শেখ হাসিনা অবশ্যই পুরো ট্রায়ালকে চ্যালেঞ্জ করে ওই যেটা ইউনূস সরকার অ্যামেন্ডমেন্ট করেছে, আসিফ নজরুল্লাহ অ্যামেন্ডমেন্ট করে শেখ হাসিনার বিচার করেছে। এইটাকে রিড করতে পারে, বহু কিছু করতে পারে। এটা যারা আওয়ামী লীগ করে তারা আরো ভালো বলতে পারবে। তবে শেখ হাসিনার প্রচুর লিগাল অপশন আছে এবং সে সেটা ট্রাই করবে। এবং আমি আজকে আরেকটা কথা আজকের এই শোকের দিনও বলি, এতে অনেকে মাইন্ড করলো, আমার কিছু করার নেই। এই বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনীতি স্থিতিশীল হবে না। এই বাংলাদেশে বিএনপিকে বাদ দিয়ে রাজনীতি স্থিতিশীল হবে না। এটা না আওয়ামী লীগ না বিএনপির প্রতি আমি ভালোবাসা থেকে বলছি। আমি বলছি হার্ড রিয়েলিটি এবং বাংলাদেশের মানুষের কণ্ঠকে প্রতিধ্বনিত করছি। এই দুইটি দলের 80% সমর্থক 100% ভোটের মধ্যে। এই দুই দলের একটিকে বাদ দিয়ে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না। এখন এই বৈঠকগুলো, এই বোধগুলো যত তাড়াতাড়ি সবার আসবে তত দেশের মঙ্গল। কিন্তু আমি আবারও বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মোহন ভাই, আমি সবশেষ একটা অবজারভেশন আপনার কাছ থেকে জানতে চাই। এটা হলো, ধরেন শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়েছেন আসবেন, কিন্তু এরপরে এই গত 1 সপ্তাহে যা যা ঘটলো, যে বাংলাদেশের সার্জিও গোরে এসে তিনি ইন্ডিয়ান হাই কমিশনার মিটিং করলেন ঢাকায় এসে, এটা একটু অস্বাভাবিক নিশ্চয়ই। তারপরে রয়ের প্রধান আসলেন, আবার সার্জিও গোর ইন্ডিয়ায় গিয়ে তিনি অজিত দোভালের সঙ্গে মিটিং করলেন। তার মানে কি আমরা জানতে না পারলেও আমরা কি ধারণা করতে পারি না যে শেখ হাসিনা ইস্যুটা এখানে ভাইব্রেন্ট, এরকম কিছু আছে কিনা? রয়ের প্রধানরা এসেছিল, রয়ের প্রধান তো আর ইলিশ মাছ খেতে আসেনি, কারণ ইলিশ মাছ তো এই সরকারও পাঠায়, বা ঢাকার রসগোল্লা খেতে আসেনি, ইন্ডিয়া তো রসগোল্লা পাওয়া যায়।